আমরা আগের ক্লাসেই ফার্স্ট পার্টটা করে নিয়েছিলাম আমাদের গ্যাসের আচরণ অধ্যায়ের, যেখানে আমরা এমসিকিউ আর এসএকিউটা করে নিয়েছি। মানে যেগুলো 7টা এমসিকিউ ছিল আর কিছু শর্ট কোশ্চেন ছিল আমাদের, একটি বাক্যে উত্তর দাও, শূন্যস্থান পূরণ, এইসব জিনিসগুলো, ঠিক আছে? এবার আজ কি করবো আমরা? আজকের কাজ হচ্ছে আমাদের নেক্সট টপিক, নেক্সট পার্ট, যেটা হচ্ছে 2 মার্কস আর 3 মার্কসের কোয়েশ্চেন এবং কিছু ছোট মোটো নিউমেরিক্যাল দেওয়া আছে, 3টে মাত্র কোয়েশ্চেন দেওয়া আছে অঙ্কের, সেগুলো। তো একটু দেখা যাক, স্ক্রোল করে দেখো আমি ফুল পিডিএফটা কমপ্লিট করে নিয়েছি। আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচেই কমেন্টে। আগের ভিডিওতেও আমি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি পার্ট 1 এর জন্য, ঠিক আছে? সো চেক করে নিতে পারো। লেটস ডু ইট। দেখো এখানে আমরা আগের দিন করে নিয়েছিলাম আলোচনা, অনুশীলনী 1 এর যেগুলো এমসিকিউ ছিল সেগুলো করে নিয়েছি, ঠিক আছে? বিভাগ খ এর কোয়েশ্চেন করে নিয়েছি, দেন বিভাগ গ এর করে নিয়েছিলাম সবকিছু, ঠিক আছে? আচ্ছা, গ করিনি, গ করবো এবার। তো স্টার্ট করা যাক। দেখো প্রথম প্রশ্ন ছিল যে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটি ব্যাখ্যা কর। মানে যখন প্রশ্ন লেখা থাকবে যে শুধুমাত্র সূত্রটি লেখো, তখন শুধুমাত্র কি লিখবো আমরা? তখন আমরা শুধুমাত্র এই জিনিসটা লিখবো যে নির্দিষ্ট ভর, ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতার যে কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এটাকে নিয়ে অনেক জনের কনফ্লিক্ট থাকে, কোয়েশ্চেন থাকে যে আমরা আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাত লিখবো নাকি চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাতে লিখবো। দেখো যেটাই লিখো দুটোই একই জিনিসকে বোঝাচ্ছে। আমি যদি লিখি পি ইজ প্রপোর্শনাল টু 1/v, ঠিক আছে? যদি আমি লিখি যে পি 1/v এর সাথে ব্যস্তানুপাতে আছে, বা আমি যদি লিখি এটা না লিখে যদি আমি এটা লিখি যে v ব্যস্তানুপাতে আছে 1/p এর সাথে, দুটোই একই জিনিস, ঠিক তো? কারণ p বাড়ছে তখন v কমছে, ঠিক? এই জিনিসটা বুঝতে হবে, রিলেশনটা বুঝো। v যদি বাড়ে মানে আয়তন যদি বেশি হয় তাহলে চাপটা কি হয়? কমে যায়। আর চাপ বেড়ে গেলে আয়তনটা কমে যায়, ঠিক তো? তাহলে এটা আমরা জানতে পেরেছি কোত্থেকে? বয়েলের সূত্র থেকে। সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ব্যাখ্যাটা যেরকম ব্যাখ্যা লিখবে হবে যে দেখো, যদি কোনো গ্যাসের আয়তন V1 থেকে V2 হয়েছে, চাপ P1 থেকে P2 হয়েছে, তখন আমরা যদি ভর, উষ্ণতা এগুলো স্থির রাখি, তাহলে দেখতে পাবো যে বয়েলের সূত্র থেকে পাই P1 V1 সমান P2 V2। এইভাবে পরিবর্তনটা হবে, ঠিক তো? দুটো পরিবর্তনকে আমরা এইভাবে লিখতে পারি সূত্র অনুসারে। এইটুকু লিখলে আমরা 2 নম্বর পেতে পারি। তারপরে কোয়েশ্চেন ছিল যে আমাকে দেখাতে হবে যদি আমরা একটা কোনো একটা বেলুনকে ফোলাচ্ছি, বেলুন ফোলানো হলে তার, দেখো তার তো গ্যাসের, তার মধ্যে যে গ্যাসটা সেটা কি, গ্যাসটা বাড়ছে আর ভর বাড়ছে আর আয়তনটা বাড়ছে। তার মানে কি এখানে তোমার চাপ আর আয়তন দুটোই বাড়ছে ভিতরে, ঠিক তো? চাপও বাড়ছে আয়তনও বাড়ছে। তাহলে কি এটা মানে বেলুনের যে ফোলানোটা, এটাকে তাহলে আমাদের বয়েলের সূত্রটাকে মেনে চলছে না? এবার কোয়েশ্চেন দেখা যাক। দেখতে পারো কোয়েশ্চেনটা আমাদের এখানে, এই যে কোয়েশ্চেনটা সেকেন্ডে, বেলুন ফোলানোর সময়, ঠিক আছে, বেলুনের চাপ আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়েছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, হয়েছে। আমরা বলবো যে ঠিক কথা, এখানে সূত্রটি লঙ্ঘিত হয়েছে। কিভাবে লিখবো? লেখার জন্য লিখতে পারি, প্রথমে সংজ্ঞা হিসেবে লিখবো যে বয়েলের সূত্র থেকে আমরা পাই, ঠিক আছে? লিখবো আমরা যে বয়েলের সূত্র অনুসারে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা স্থির রাখলে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক তো? চাপ বাড়লে আয়তনটা কমছে, রাইট? গুড। কিন্তু বেলুন ফোলানোর সময় গ্যাসের ভর বৃদ্ধি পায়, আয়তনটাও বৃদ্ধি পায়, ফলে চাপ আর আয়তন দুটোই বাড়ছে। এর ফলে আমরা বলবো যে বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। ওকে, গুড। পরের কোশ্চেনে যাওয়া যাক। তারপরে ছিল আমাদের চার্লসের সূত্র থেকে, মানে চার্লসের সূত্রটি কাকে বলে, এই এখন এই কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, ভালোভাবে পড়া যাক কোশ্চেনটা। কোয়েশ্চেন ছিল চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা দাও। এটা মাধ্যমিক 2016-তে পড়েছিল, 2017-তে পড়েছিল এবং এই বছরও পড়েছে, 2026-এও পড়েছে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? খুবই ভালো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে কমেন্টও দিয়েছিলাম আর থ্যাঙ্কফুলি পড়েওছে, ঠিক আছে? তোমরাও করে যাবে তো। এটা একটা ইজি বাট স্কোরিং জিনিস। কোয়েশ্চেন ছিল যে ব্যাখ্যা করো পরম শূন্য উষ্ণতা। কিভাবে লিখবো? সিম্পল লিখবো আমরা এইভাবে যে প্রথমে ফিঙ্গার লিখবো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273, মনে রাখবে 1/273, এই অংশটা বৃদ্ধি বা হ্রাস পায়। একে কি বলি? চার্লসের সূত্র বলি।
এবার এই সূত্র থেকে আমরা বলতে পারি যে VT ইকুয়ালস টু 1 প্লাস টি বাই 273 ইন্টু ভি নট। এটা লিখতে পারি আমরা যে যদি উষ্ণতা VT হয় তখন তার আয়তন কত হবে 1 প্লাস টি বাই 273 ভি নট। ঠিক তো, কারণ 1 বাই 273 অংশ বলা হয়েছে। কারেক্ট। এবার উষ্ণতা যদি মাইনাস 273 নিয়ে যাওয়া হয় তখন লিখবো ভি মাইনাস 273 ইকুয়ালস টু 1 মাইনাস, দেখো 1 প্লাস ছিল কিন্তু এখানে কত টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে মাইনাস 273, তাই প্লাস মাইনাসে মাইনাস চলে এলো, মাইনাস 273 বাই 273, দুটো কাট আউট করবো, কত হবে 1, 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাই 0 আসছে। তাহলে বোঝা কি গেল, বোঝা গেল যে আমরা যদি 273 ডিগ্রি সেলসিয়াসে যাই তখন আয়তনটা কত হচ্ছে, তখন আয়তনটা আসছে আমার কাছে কত 0। হুম, এটা মনে রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ 273 ডিগ্রি যখন যাই মাইনাসে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে কোনো গ্যাসের আয়তন শূন্যে চলে আসে। ঠিক তো, কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্ভব কি না, প্রকৃতপক্ষে কোনো বাস্তব গ্যাসের আয়তন শূন্যে আনা সম্ভব নয়। এই উষ্ণতাকে তাই আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা বলি। কি বলি, পরম শূন্য উষ্ণতা। ওকে, তারপরে কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন ছিল যে আর্দ্র বায়ু যেটা হয় সেটা আমাদের শুষ্ক বায়ু অপেক্ষা লঘু কেন হয়, মানে হালকা কেন লাগে। একটা ভেজা বায়ু তার ভরটা আমাদের শুকনো বায়ুর থেকে কম কি করে হতে পারে। তো দেখো খুবই সহজ উত্তর, এটা লিখতে হবে যে আর্দ্র বায়ুতে, আমি আগের দিন এটা বলেছি হয়তো, আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প মানে H2O থাকে। হুম, তার ভর কত হয়, H2O এর ভর কত, H2O এর ভর হচ্ছে আমাদের 18 গ্রাম, দুটো H মানে 2, একটা ও মানে 16, এটা আমি আগের দিনও করেছি, কত হলো 18 গ্রাম। ঠিক তো, কিন্তু শুষ্ক বায়ুতে আমাদের নর্মাল বায়ুতে কি থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। নাইট্রোজেনের ভর কত হয় 14 হয়, অক্সিজেনের কত হয় 16 হয়, কত হলো 30, তাহলে 30 গ্রাম হয়ে গেল। তাহলে কে ভারী, 30টা ভারী, মানে শুষ্ক বায়ুটা বেশি ভারী আমাদের। হুম, শুষ্ক বায়ুটা বেশি ভারী, এটা লিখতে পারি আমরা। নেক্সট ছিল আমাদের কি, যে আদর্শ গ্যাস সমীকরণে যে আমাদের সমীকরণটা আছে। ওকে, কোশ্চেনটা কি ছিল দেখো, একবার রিড আউট করা যাক কোশ্চেনটা। হুম, আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত থাকলে পিটি লেখচিত্রটি লিখে দেখাও। আচ্ছা, খুবই সহজ। কোশ্চেনটা কি ছিল যে আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত রাখো, মানে কি আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়, সমীকরণটা হয় পিভি বনাম পিভি ইকুয়ালস টু এনআরটি। দেখো আমি লিখেছি এখানে পিভি সমান এনআরটি হয়। ঠিক তো, এবার বলা হচ্ছে যে এখানে আমার আয়তনটা স্থির আছে, ঠিক আছে, ভরটা স্থির আছে, চাপটা স্থির আছে, তাহলে পি আর টি এর মধ্যে কি সমীকরণ হবে, অফকোর্স পি বাড়লে টি বাড়বে। দেখো দুলোক সমানের মধ্যে আছে তো, তার মানে কি সমানুপাতে আছে, যদি পি বাড়ে তাহলে টিটাও বাড়বে, তাই একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। ওকে, এভাবে একটা বানাতে হবে আমাদেরকে। তারপরে কোশ্চেন ছিল গ্যাসের অণুগুলির ক্ষেত্রে যখন মানে চলাফেরাটা করছে সেটার সাহায্যে দেখাও ব্যাপন কি করে হচ্ছে। ব্যাপনটা কি জিনিস, ব্যাপন হচ্ছে যে কোনো জায়গা থেকে যদি আমার উচ্চ চাপ থাকে, হাই প্রেসার থাকে, সেখান থেকে লো প্রেসারে যদি কোনো জিনিস যায়, জল হতে পারে, যে কোনো অণু হতে পারে, সেটা আমার ব্যাপন। এটা লিখেছি আমরা এখানে যে গ্যাসের অণুগুলি সর্বদা উচ্চ বেগে ও এলোমেলো ভাবে চলাচল করে। এই অবিরাম গতিশীলতার ফলে গ্যাসের অণুগুলি এক জায়গা থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। যখন কোনো গ্যাসকে অন্য গ্যাসের সংস্পর্শে আনা হয় তখন গ্যাসের অণুগুলো কি করবে, তাদের গতির কারণে অধিক ঘনত্ব থেকে, এরকম বললাম অধিক যেখানে বেশি আছে সেখান থেকে কোন দিকে যাবে, কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে চলে যায়, নিজের থেকে চলে যায়। যদি বেশি থাকে বেশির থেকে অলওয়েজ কমের দিকে চলে যেতে চাইবে। ঠিক আছে, গ্যাসের অণুগুলির গতিশীলতার জন্যই এই ব্যাপনটা হয়, কারণ ওরা চলাফেরা করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়, তাই এই ব্যাপনটা হচ্ছে। ওকে, চলো নেক্সট ছিল কি, যে আমাদের কোয়েশ্চেন ছিল যে গ্যাসের ওকে একবার রিড আউট করি, গ্যাসের অণুগুলির, দেখো গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করো। ঠিক আছে, এই ছিল কোয়েশ্চেন আমাদের। অ্যান্সারটা কি হবে এটা, দেখো খুবই সহজ এটারও অ্যান্সার। বেগের উপর কি প্রভাব, গ্যাসের অণুর গড় বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, মানে বেগ যত বাড়বে তার রুট ওভার অফ টি, মানে কি তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সে সমানুপাতে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। ঠিক, তারপরে কি ছিল, চাপের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের উষ্ণতার সঙ্গে চাপটা সমানুপাতিক, চাপ বাড়লে তাপ বাড়বে, এই হবে একটা জিনিস। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল। তারপর দীর্ঘ প্রশ্নে চলে যাওয়া যাক। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় যেটা ছিল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আই থিঙ্ক অনেক সহজে করতে পারো সবাই তোমরা, কিছু করার নেই, বাস লিখবে সবকিছু আগে ধরবে যে মনে করি
গ্যাসের পরিমাণ n মোল, চাপ p, আয়তন v, উষ্ণতা t, অর্থাৎ বয়লের সূত্র থেকে পাই v প্রপোর্শনাল টু মানে সমানুপাতি 1/p লিখলে একটা। চার্লসের সূত্র থেকে কি পাও v সমানুপাতি t, দুটো লিখলে, দুটোকে সমান করে দাও, দুটোকে একসাথে করলে কি লিখবে v সমানুপাতি t/p, হ্যাঁ না? তারপরে কি এবারে এই সমীকরণটাকে মানে সমান আনার জন্য কি করব, একটা ধ্রুবক আনবো যার নাম কি k, তাহলে v সমান kt, v সমান kt বাই p। এবার এটাকে আমি লিখতে পারি সাজিয়ে p v সমান kt লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমি পেতে পারি যে P1 V1 by T1 equals to P2 V2 by T2 হয়ে গেল প্রুফ। এইটুকুটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে, খুব সহজ। তারপরে কোয়েশ্চেন, বয়লের সূত্রের পিভি লেখার সূত্রটা কেমন হয়, এভাবে হয়, পি বাড়লে ভি কমছে, ভি বাড়লে পি কমছে। বয়লের সূত্রে পিভি বনাম পিটা কেমন হয়, দেখো পিভি যখন একসাথে লিখবো আমরা তখন বুঝতে হবে যে এক লোক বাড়ছে একজন কমছে, তাই দুজনে কি ব্যালেন্স আউট হয়ে গেল আর অলওয়েজ স্ট্রেট লাইন ফলো করবে। পিভি বনাম পি তাও স্ট্রেট লাইন হবে। যদি আমি লিখতাম আর কি হতে পারে পিভি বনাম ভি, তাও স্ট্রেট লাইন আসতো, কারণ কি একে অপরকে এরা ক্যান্সেল আউট করছে, একজন বাড়ছে একজন কমছে, তাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর একটা স্ট্রেট লাইন দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে, গুড। তারপরে তারপরে ছিল আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণটি দেখাও আমাদের এই সমীকরণগুলো ব্যবহার করে মানে সূত্রগুলো ব্যবহার করে, কি কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রের সূত্র থেকে। তো খুবই সহজ, ওইরকম সেম টু সেম কপি করো আগে, যে হ্যাঁ n মোল ছিল, p চাপ ছিল, উষ্ণতা t ছিল, আয়তন v ছিল, তাই বয়েলের সূত্র থেকে পাই v প্রপোর্শনাল টু মানে v সমানুপাতি 1/p, তারপর লিখবে চার্লসের সূত্র থেকে পাই v সমানুপাতি t, অ্যাভোগাড্রোর সূত্র থেকে পাই v সমানুপাতি n লিখলে। এবার যৌগিক ভেদের নিয়ম মানে কি তিনটাকে যোগ করে দিলাম একসাথে, v সমানুপাতি n t বাই p, বা লিখতে পারি v সমান একটা সমীকরণকে ভাঙতে আনতে হয় k n t বাই p। এবার k জায়গায় আমরা যখন গ্যাসের ক্ষেত্রে লিখি তখন k টাকে আমি লিখি r, r সমান কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মান আছে নির্দিষ্ট কত, এসআই পদ্ধতিতে 8.314 আগের ক্লাসে হয়েছে। আর কি সিজিএস এ বা যদি লিটার অ্যাটমসফিয়ারে বলা হয় 0.082, ঠিক আছে, ক্যালোরিতে কত হয় 2 ক্যালোরি। এভাবে মনে রাখতে হবে আমাদেরকে, অঙ্কে এগুলো কাজে লাগে, ঠিক আছে। তাই আমরা ওখান থেকে ভাঙতে পারি, কে আনলাম, দেখো কে এর জায়গায় আর লিখেছি, কে এর জায়গায় কি লিখেছি আর লিখেছি এখানে, আর বাকিটা জাস্ট সাজিয়ে লিখেছি পিভি হয়ে গেল, এখান থেকে মাল্টিপ্লাই করে পিভি আর এনআরটি সাজিয়ে লিখলাম, এটা আমার কি আদর্শ গ্যাস সমীকরণ। ওকে, তারপরে কোশ্চেনে যাওয়া যাক। এখানে ছিল যে আদর্শ গ্যাস সমীকরণ যেটা আমাদের, ঠিক আছে, এটা বাস্তব গ্যাস মেনে চলে নাকি, বা বাস্তব গ্যাস এটা মানছে না কেন, এখানে বিচ্যুতি কেন দেখাচ্ছে, মানে কি বিচ্যুতি মানে কি, বিচ্যুতি মানে হচ্ছে যে ওর পথে চলছে না কেন, অন্যরকম কেন দেখাচ্ছে, কারণ কি দেখো সমীকরণটা কি ছিল পিভি সমান এনআরটি, শুধুমাত্র আদর্শ গ্যাসে বা আদর্শ অবস্থায় প্রযোজ্য, বাস্তব গ্যাস এটা মেনে চলে না। কেন, কারণ ওদের মধ্যে কি আন্ত আকর্ষণ, দেখো আন্ত আণবিক আকর্ষণ বল মানে কি, আন্ত আণবিক আকর্ষণ বল, আন্ত মানে নিজেদের মধ্যেকার, আণবিক মানে অণুর মধ্যে, ঠিক আছে, নিজেদের অণুর মধ্যে আকর্ষণ বল, যেটা একটা কোনো গ্যাস আছে এ, তার মধ্যে যে অণুগুলো তার মধ্যে যে আকর্ষণ বল একে অপরের মধ্যে, এই যে আকর্ষণ বল সেটা তো আসলে আছে, ঠিক তো, একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করে, বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলা হয় যে এটা নেই, একদমই নেই, জিরো আছে বলা হয়, তাই কি ওরা আদর্শ গ্যাস, কিন্তু বাস্তব গ্যাস যেটা তার মধ্যে তো গ্যাসের আকর্ষণ বল আছে, থাকে তো, তাই চাপটা কি কমে হয়, চাপটা কমে যায়। আর আমরা জানি উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতা না হলে বাস্তব গ্যাস কোনোদিনও আমাদের আদর্শ গ্যাস হতে পারবে না, যেটা আমি থার্ড পয়েন্টে কনক্লুড করেছি যে উচ্চ চাপ নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস সহজে তরলায়িত হয় এবং বিচ্যুতি দেখাতে পারে। সেকেন্ড পয়েন্ট কি ছিল, যে আদর্শ গ্যাসে অণুর আয়তন নগণ্য ধরা হয়, যে আদর্শ গ্যাস তার আয়তনটা একদম আমি নগণ্য জিরোর কাছাকাছি ধরবো, কিন্তু বাস্তব গ্যাসে অণুর আয়তন তো আছে, বাস্তব গ্যাসে যে অণুগুলো থাকবে তার মধ্যে আয়তন তো আসে না, ঠিক তো, আয়তন তো আছে, বিশেষত উচ্চ চাপে প্রভাব বেশি হয়, তাই কি উচ্চ চাপে আমরা বুঝতে পারি যে হ্যাঁ কিছু তো একটা আছে, কম থাকলেও আছে। ওকে, এটা লিখলাম, হয়ে গেল কাজ শেষ। নেক্সট কোয়েশ্চেন ছিল আমাদের যে চার্লসের সূত্রের সাহায্যে দেখাও পরম শূন্য উষ্ণতার গ্রাফটা, ঠিক আছে, ভি বনাম টি এর গ্রাফটা। তো আমি সহজে এখন দেখো সোজা বললে যে গ্রাফ আঁকলাম করে দিলাম না, এটা করবে, বাট তার আগে কি লিখবে, একটা লাইন লিখবে যে চার্লসের সূত্রের বিকল্প রূপ থেকে পাই ভি সমানুপাতি টি। ওকে, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে কি সমানুপাতিক, কারেক্ট। আর তারপরে গ্রাফটা বানিয়ে দেবো, ভি আর টি এর একটু দূরত্বে একটু উঠাবে, দেখো মূল বিন্দু এখানে আছে, তার থেকে একটু উপরে শুরু করবে আর উপরে স্ট্রেট লাইন করে দেবে, ঠিক আছে, ভি আর টি এর গ্রাফ এভাবে করতে পারো, কারেক্ট। চলো
এবার 3টে মাত্র গাণিতিক প্রশ্ন আছে, খুবই সহজ সহজ। ঠিক আছে, ছায়ার মাত্র 3টেই কোশ্চেন ছিল, কে জানে কেন। আশা করি আরো কোশ্চেন আছে আমাদের। নেক্সট যে বইটা করবো সেটা হচ্ছে অভিনব প্রকাশনীর, সেখানে অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা ভাবছি কি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, দেখো ছায়াতে অনেক কম কোশ্চেন ছিল, আর তাছাড়া লেখালেখির যে কোশ্চেন গুলো সেগুলো তোমরা নিজেরা করতে পারবে, আমি আশা করি। লেখালেখির যে প্রশ্ন থাকে সেগুলো তুমি নিজে করতে পারবে বই থেকে বা নোটস থেকে। বাট অঙ্কগুলো যেগুলো সেগুলো একটু টাফ লাগে অনেকের, বা করতে একটু অসুবিধা হয়। আমি ভাবছি কি শুধুমাত্র গাণিতিকটাকে আমরা কভার করবো, পরে যদি তোমরা চাও তো আমি বাকি সমাধান করাতে রাজি আছি। বাট এখনের জন্য শুধুমাত্র অঙ্কগুলোকে একটু ভালো করে করা যাক, কারণ অঙ্কে অনেক নাম্বার আছে আমাদের। ঠিক আছে, তো আমি অভিনব থেকে শুধুমাত্র গাণিতিক প্রশ্নগুলো করাবো, আর তারপর থেকে যে কোনো চ্যাপ্টার যখন করাবো আমি শুধুমাত্র গাণিতিকটাই করাবো। তোমরা যদি চাও আমি অন্যান্য কোশ্চেন অ্যান্সার গুলো করে বানিয়ে দিতে রাজি আছি। ওকে, চলো করা যাক। গাণিতিক প্রশ্ন 3টে মাত্র আছে। প্রথমে কি ছিল, কোশ্চেনটা পড়া যাক। আমাদের যে কোশ্চেন যেটা ছিল ঘয়ে, বিভাগ ঘয়ে ছিল, ঠিক আছে। বিভাগ ঘয়ের কোশ্চেন কি ছিল দেখা যাক। ওকে, কোয়েশ্চেন ইজ, কোন তাপমাত্রায় 760 পার স্তম্ভের চাপে কত আছে 760। দেখো আমাদের ফার্স্ট কি কাজ, যখনই পড়বো তখন প্রথমে আমি লিখবো কোনটা কি বলে। চাপকে বলা হয় পি। প্রথমে চাপ ছিল 760, এটা পি ওয়ান হয়ে গেল, প্রথমে ছিল যেহেতু। কোন গ্যাসের আয়তন 100 সেমি কিউব, 100টা কি হয়ে গেল তাহলে ভি ওয়ান হয়ে গেল। হুম, একই তাপমাত্রায় তাপ স্থির আছে, একই তাপমাত্রা মানে কি তাপটা স্থির, এখানে তাপের কোনো সূত্রের কাজ লাগবে না। কোন চাপে, চাপ জিজ্ঞেস করেছে, পি টু জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আয়তন 150 সেন্টিমিটার কিউব হবে, মানে কি ভি টু বলা হয়ে গেছে। পি ওয়ান আছে, ভি ওয়ান আছে, পি টু আছে, না সরি পি ওয়ান ভি ওয়ান আছে, আর ভি টুটা দেওয়া আছে, পি টু দেওয়া নেই। এবার বলো কোন সূত্রে পি ওয়ান ভি ওয়ান ভি টু এগুলো কাজে লাগে, কোন সূত্রে লাগে। আমাদের একটা সূত্র আছে বয়লের সূত্র, যেটাকে আমি লিখতে পারি পি ওয়ান পি টু ইকুয়ালস টু ভি ওয়ান ভি টু। দেখো করেছি আমি এখানে কি লিখলাম, প্রথমে লিখবো প্রাথমিক চাপ পি ওয়ান সমান 760 প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান 100 সেমি কিউব। অন্তিম চাপ পি টু জানা নেই, কোশ্চেন মার্ক। অন্তিম আয়তন ভি টু কত, 150। ওকে, গুড। তারপরে কি সূত্র বসিয়ে দাও, সূত্রটা কি ছিল, সূত্র হচ্ছে আমাদের সিম্পল সূত্র পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। ঠিক আছে, এবার মান বসাও, 760 পি ওয়ান এর জায়গায়, ঠিক আছে, ভি ওয়ান এর জায়গায় 100, পি টুর জায়গায় পি টু রইলো, ভি টুর জায়গায় 150। মান পেয়ে গেছি, বসিয়ে দিলাম সিম্পলি। এবারে ক্যালকুলেশন করবো, পি টু সমান আসে যাবে আমাদের কাছাকাছি আসবে একটা 506, 506.7 এমএমএইচজি, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হু সিমিলার ছিল, একটু পড়ে নিও তোমরা, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। সিম্পল ওটাই করবে, সিম্পলি কিছু করার নেই, বাস লিখবে প্রাথমিক চাপটা প্রথমে লিখলে পি ওয়ান সমান করে লিখলে যেটা ছিল, প্রাথমিক আয়তন লিখলে ভি ওয়ান করে, ঠিক আছে, চাপ লিখলে পি টু করে, আর অন্তিম আয়তনটা বার করতে বলা ছিল এখানে। এবার দেখো অনেক কোয়েশ্চেন থাকে যে স্যার এখানে সেন্টিমিটারে ছিল একজন, একজন মিটারে আছে, তাহলে কি চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে, না করার দরকার নেই। ঠিক আছে, কারণ কি চাপের যে রাশিগুলো, চাপের রাশি দুটোই কি সেন্টিমিটারে আছে, যদি এখানে চেঞ্জ হতো তাহলে করতে পারতি, কিন্তু এখানে দুটোই সেন্টিমিটারে আছে, কোনো দরকার নেই করার তাহলে। হুম, সেম টু সেম করতে পারো অন্য কেসেও, আই মিন ভি এর কেসেও। তারপরে কি পি ওয়ান ভি ওয়ান সমান ভি টু ভি টু, সেম টু সেম ফর্মুলা পুট করলাম, মান বসালাম, বাস দেখো ভি টু আসছে কত 38 মিটার কিউব। ওকে, তারপরে আরেকটা লজিক্যাল দেখো, অনেক সময় কি হয় অনেকে বুঝতে পারে যে ঠিক করছি কি ভুল করছি। দেখো এরকম যখন সূত্র থাকবে আমাদের কাছে, ঠিক আছে, এরকম যখন সূত্র থাকবে আমাদের কাছে, তখন ভুল ঠিকের ব্যাপারটা অনেক সহজে বুঝতে পারা যায়। কারণ কি দেখো আমরা জানি পি যদি বাড়ে, পি যদি বাড়ে তাহলে ভিটা অটোমেটিক কমবে। হুম, প্রথম কোশ্চেন দেখো 760 ছিল, ঠিক আছে, এবার আয়তন প্রথমে 100 ছিল, ভি ছিল 100, পরে 150 হলো, আয়তনটা কি হয়েছে, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার চাপটা কি হবে, অবভিয়াসলি চাপটা হ্রাস পাবে। আর দেখো হ্রাস পেয়েছে, 760 ছিল 506 পৌঁছে গেল, কারেক্ট। পরের কোশ্চেন সেম টু সেম ওটাই হয়েছে। দেখো 76 ছিল 104 হয়েছে, মানে কি বৃদ্ধি পাচ্ছে, পিটা এখানে কি পিটা এখানে বেড়েছে, তাহলে ভিটা কি কমে যাবে, 52 ছিল কত হলো 38 হয়ে গেল, কমে গেল। তো তো এইভাবে আমরা কনফার্ম করতে পারি অ্যান্সারটাকে যে হ্যাঁ ঠিক হলো কি ভুল। ওকে, লাস্ট কোশ্চেনে যাওয়া যাক এবারে। এখানেও আমাদের জাস্ট একটু আলাদা ছিল, এটা আমি একটু পড়ে দেখাচ্ছি কারণ একটু টাফ লাগতে পারে অনেকের। ঠিক আছে, দেখো 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন, 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2, 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। ঠিক আছে, আর এই মানটা এখানে 0.082 পুট করতে বলা হয়েছে, আমরা তাও করে নিতে পারতাম নিজের থেকে। এখানে একটা আলাদা সূত্র, এখানে কি এখানে লাগবে পিভি ইকুয়ালস টু
ডাব্লিউ বাই এম আর টি মানে কি আদর্শ গ্যাস সমীকরণটা এখানে ব্যবহার করবো আমরা। পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি, মানগুলো পরপর প্রথমে লিখবো আর করা করা হবে কেমন করে, সেম টু সেম হুবহু। গ্যাসের চাপ কি লিখবে, গ্যাসের চাপ পি সমান 4 এটিএম দেওয়া ছিল করলে, উষ্ণতা টি 300 কেলভিন লেখা আছে, ভর দেওয়া ছিল প্রদত্ত কত ডাব্লিউ ইকুয়ালস টু 8 গ্রাম। এবার আণবিক ভর কত, হাইড্রোজেনের ভর হয় 1 গ্রাম, H2 এর ভর কত হলো তাহলে 2 গ্রাম, ঠিক আছে 2 লিখলাম। ভর ভর হলো, আয়তন কত, বাস সূত্র পুট করো, পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি, বুঝতে হবে কখন লাগছে। নর্মাল সূত্র ছিল পিভি ইকুয়ালস টু এন আর টি, কিন্তু কোশ্চেনে আমাদের ভরের কথা বলা হয়েছে, কোনো মোলের কথা ছিল না, তাই আমরা এনআরটির জায়গায় এন এর জায়গায় ডাব্লিউ বাই এম পুট করতে পারি। পুট করলাম, অ্যান্সার আসছে 24.6। ঠিক আছে, এভাবে তোমরাও আশা করি করে নিতে পারবে। ঠিক আছে, খুবই ইজি ইজি কয়েকটা কোয়েশ্চেন ছিল, আমরা আরামে করতে পারি। কিন্তু আই থিঙ্ক অভিনব প্রকাশনের কোয়েশ্চেন গুলো একটু টাফ হতে পারে, কারণ ওখানে অনেক ভ্যারাইটি ছিল আমি দেখেছি। ঠিক আছে, তো নেক্সট ভিডিও অভিনব প্রকাশনের কোয়েশ্চেন অ্যান্সারের উপর হবে। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তোমরা জানাতে পারো তোমরা আর কি কি ভিডিওস চাও, কেমন কি চাও, সব কিছু কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, টেলিগ্রাম জয়েন করে নিও। আমাদের টেলিগ্রাম কি, সার্চ করতে পারো @টার্গেট মাধ্যমিক, ঠিক আছে লিখতে পারো এভাবে সার্চ করে যে @টার্গেট মাধ্যমিক বিজ্ঞান লিখতে পারো পরপর বিনা স্পেস দিয়ে, টার্গেট মাধ্যমিক বিজ্ঞান, ঠিক আছে @ করে সার্চ করতে পারো, বা গুগল লিখতে পারো এটা t.me/টার্গেট মাধ্যমিক বিজ্ঞান, তাও জয়েন করতে পারবে। সেখানে আমাদের কমপ্লিট নোটস দেওয়া থাকবে আর অন্যান্য জিনিস আমি শেয়ার করতে থাকি ওখানে, তো জলদি জয়েন করতে পারো। ঠিক আছে, অফকোর্স ফ্রি অফ কস্ট আছে, আমি লিংক আমাদের কমেন্ট বক্সও জানিয়ে রাখিয়ে দেবো। আর হ্যাঁ, এই পুরো যে লেকচারটা হলো, এই পুরো যে কমপ্লিট আমাদের পিডিএফটা আছে সেটা আমি আমাদের কমেন্টে পিন করে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। মাত্র 10 পাতার নোটস আছে। ঠিক আছে, আর হ্যাঁ, নেক্সট ভিডিও হবে আমাদের, আবার বলে দিচ্ছি, নেক্সট ভিডিও অভিনব প্রকাশনীর গ্যাসের আচরণ অধ্যায়ের অনুশীলনী, কিন্তু গাণিতিক সমস্যা, শুধুমাত্র গাণিতিক সমস্যা। ঠিক আছে, চলো।